হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা দে। আবার চলে আসলাম নিউ আর একটা ব্লগ নিয়ে। আজ তো সংক্রান্তি, তার জন্য ব্লগটা কিন্তু অনেক মজাদার হবে। আজ আমি সারাটা দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, কি করছি না করছি ব্লগের মাধ্যমে সব কিছু শেয়ার করব। তো আমি তো আসামে থাকি, তো আসামের সবাইকে বিহুর শুভেচ্ছা জানালাম। তো যাই হোক, তো দেখো আমাদের যে বগরি গাছটা আছে, তো গত বছর কিন্তু অনেকগুলো ঠাল কেটে দেওয়া হয়েছে। আমি তো ভেবেছিলাম এবার বগরি হবেই না, তো হয়েছে, অনেক বগরি হয়েছে, কিন্তু গাছটাও আবার অনেক উঁচুতে উঠে গেছে। হয়েছে ভালো কথা, বগরি খেতেও ভালো লাগে, বগরিগুলোর টেস্টও আছে। তো কিন্তু রাত্রিবেলাতে আর সারাটা দিন পাখির ঝাঁক, কটা বাদর বসে থাকে, খায় আর নিচে ফেলে, একদম নোংরা করে ফেলে। ওরা উল্টিও করে বগরিগুলো খেয়ে খেয়ে, ফেনা ফেনা সারাটা উঠান নোংরা করে ফেলে। তার জন্য মা ক্লিন করতে করতে মার কোমর ব্যথা করে, রোজ রোজ এরকম ভালো লাগে না। তো মা বলছে গাছটা কেটে দেবে, না হয় ঠাল অনেকগুলো কেটে দেবে। তো কি করবে আর। তো যাই হোক, মা ক্লিন করে রান্নাঘরে চলে আসলো, এদিকে আমার কাজগুলো করেও আমি রান্নাঘরে চলে আসলাম। তো আজ আমি নতুন কিছু একটা ট্রাই করব। তো এই বিটগুলো এনেছে কতদিনই হয়েছে, তো কিছু রান্না করলে খেতে চায় না কেউ, তার জন্য আমি ভাবলাম এটা দিয়ে কিছু করা যাক। তো আজ আমি করব পরোটা। তো নতুন কিছু আজ আমার ব্লগে শেয়ার করব। তো বিট দিয়ে পরোটা করব। তো দেখো, দুটো আলু নিয়েছি, দুটো বিট নিয়েছি। আলু দুটো মা ডিমের সাথে প্রেসারে সিদ্ধ করে নেবে, মা ডিম সিদ্ধ করছিল। তো আর আমি বিট দুটো ভালো করে ছুলে নিয়েছি আর ক্লিন করে নিয়েছি। তারপর মা কুড়ানি দিয়ে কুড়িয়ে দিয়েছে। তো এখন আমি আটার ডোটা বানাবো। আলুটাও সিদ্ধ হয়ে গেছে, তো আটাগুলো এখন নিয়ে নিয়েছি। তারপর একটু লবণ আর একটু রিফাইন অয়েল নিব। তারপর ওই যে কুড়ানো বিটগুলো আর হলো আলু সিদ্ধ দিয়ে বাটারটা আমি ভালো করে বানিয়ে নিব। বাটারটা বানানোর পরেও কিন্তু আমি 15-10 মিনিটের মতো ঢেকে রেখে দেব। তো বাটারটা বানাচ্ছি, দেখো। আটার ডোটা হয়ে গেছে, আর 15-10 মিনিটের মতো ঢেকে রেখে দিলে পরোটা খেতে কিন্তু ভালো হয়। তারপর দেখো, আমি পরোটার জন্য গুলি পাকিয়ে নিয়েছি। তো গুলিগুলো দেখে এত ভালো লাগছে, দেখো তোমরা, একদম বুন্দিয়ার লাড্ডুর মতো দেখা যাচ্ছে। দেখেই মনে হচ্ছে বুন্দিয়ার লাড্ডু খাই খাই, এরকম মনে হচ্ছে না? ভালো লেগে গেছে দেখে, প্রথমবার এরকম করে বানাচ্ছি তো। তারপর মাকে বললাম, তুমি এই যে পরোটাটা যে বেলবে, এটাতে কিন্তু আটা দিয়ে বেলতে হবে না, এটা তুমি অয়েল লাগিয়ে বেলো, রিফাইন অয়েল লাগিয়ে। তো মা ওরকমভাবে বেলে দিচ্ছে, আর ওদিকে আমি কড়াইতে ভাজার জন্য দাঁড়িয়ে আছি। কড়াই বসিয়ে দিয়েছি, মা চাটা আগেই বানিয়ে নিয়েছে, কারণ আজ পরোটার সাথে অন্য কিছু হবে না। ঘুগনি হোক বা বুটের ডাল হোক, সবজি হোক, কিছু বানাচ্ছি না, কারণ তাড়াহুড়ো করে করে করছি, কারণ দেরি হয়ে গেছে, বাবা যাবে নগাঁও, কাজ আছে। তার জন্য আমি চা দিয়ে খাবো, তো সবাই চা দিয়েই খাবে। আর ডিম সিদ্ধ হয়েছে, ডিম সিদ্ধ আর পরোটা দিয়ে চা, সকালের ব্রেকফাস্ট আজ। তো পরোটাগুলো আমি এক এক করে ভেজে নেব, আর প্রথম ভাজাটা হয়ে গেলে আমি বাবাকে আগে চা দিয়ে দিব।
সবগুলো পরোটা ভাজা হয়ে যাওয়ার পর সবাইকে দেওয়ার পর তারপর আমারটাও নিলাম। তারপর ডিম সিদ্ধও কিন্তু সবাইকে দেওয়া হয়ে গেছে, আমিও একটা খেয়ে নিয়েছি, ওটা আর দেখানো হলো না। তারপর এখন পরোটাটা খেলাম। তো পরোটাটা খেয়ে এত ভালো লাগলো, নতুন জিনিস নতুনবার এরকম করে খেলাম, তো ভালোই লাগলো। তোমরাও কিন্তু ট্রাই করো, খেয়ে দেখো। আর হলো তোমরা চাইলে একটু কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ দিতে পারো পরোটাটাতে, দিলে বা একটু ধনেপাতা দিলে কিন্তু ওটার টেস্টটা আরও আলাদা হবে। তো আমি তাড়াহুড়ো করে করেছি, তো তার জন্য ওগুলো আর দিইনি সকাল সকাল। তোমরা দিয়ে দেখো, ভালোই লাগবে খেতে। তারপর আমাদের কারখানা ঘরে দেখি অনেক আগুন আছে, তো ভাই ওখানেই বসে আছে। তার মাঝে আমার নেট শেষ হয়ে গেছে, আমি ভাবলাম ভাইয়ের সাথে গিয়ে বসে থাকি, একটু নেটও নিতে পারবো। তারপর একটু আগুন তাপালাম আর নেট নিয়ে একটু মোবাইলটা ঘাঁটছিলাম। তো যাই হোক, তারপর ভাই বাজার থেকে মাছ নিয়ে আসলো আর মাছের ডিম এনেছে, অল্প করেই এনেছে, কারণ বলছে রাত্রে তো মাংস আনবো, তো তার জন্য অল্প করে এনেছে। আমি বলছি যে ঠিক আছে, এটুকুইতে শেষ হয়ে এলো। তারপর মা ক্লিন করে দিল মাছগুলো ভালো করে। তো আমি এখন নুন হলুদ মেখে নিচ্ছি, মাছের ডিমটা আর এলো মাছগুলো একসাথেই নুন হলুদ মাখা করছি। আর মাছের ডিমটা দিয়ে আমি একটা রেসিপি করব, ওটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো ব্লগটা। মাছ ভাজা কড়াইটাতেই আমি কিন্তু মাছের ডিমগুলো ভাজা করে নিচ্ছি। তো বেশি ভাজা করব না, অল্পই ভাজা করব, কারণ আমি মাছের ডিমের রেসিপিটা করব, ওখানে তো ভাজা হবে, তার জন্য অল্প হালকা ভাজা করে নিয়েছি। আর আমি যে মাছের ডিমটা করব, বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব কিছু রেডি করে নিয়েছি। তো এখন আমি মাছের ডিমটা করব। তো প্রথমে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা ফোড়ন দিব, তারপর আমি বেগুন টমেটো ওগুলো একসাথে দিয়ে দিব, নুন হলুদ দিয়ে অল্প নাড়াচাড়া করে ঢেকে রাখবো। তারপর গিয়ে আমি ডিমগুলো দিব। তো দেখতে থাকো। বেগুন টমেটোটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি মাছের ডিমগুলো দিয়ে দিয়েছি। তো এখন একটু ভালো করে মিশাবো, তারপর অল্প টাইমের জন্য রাখবো, তারপর গিয়ে রেসিপিটা কমপ্লিট হবে। দেখো
মাছের ডিমের রেসিপিটা কিন্তু হয়ে গেছে। তো এখন আমি আমাদের গাছের ধনেপাতা ছিল, তো আমি ধনেপাতা দিয়েছি। ভাইকে বলেছি সকালবেলা তুলতে, ভাই বেশি করে তুলে রেখেছে। তো আমাদের গাছের ধনেপাতাগুলো না অনেক সুন্দর ফ্লেভার। বাজার থেকে যেগুলো আনে ওগুলোতে একদম কিরকম ঘাস ঘাস দুব্বা গাছ আছে না, দুব্বা গাছের মতন ফ্লেভার লাগে। তো আমাদের বাড়ির যেগুলো আছে ওগুলোতে সার দেওয়া হয়নি, কিন্তু গাছগুলো একদম ছোটো ছোটো, তেমন বড়ও হয়নি, তার জন্য খেয়ে হয়তো ভালো লাগে। তো গরম ভাতের সাথে এরকম ধনেপাতা বাটা কিন্তু খেতে ভালো হয়। তো এখন যেহেতু অল্প হয়েছে, তো বাটা খেতে গেলে অনেকগুলো গাছ লাগবে, তো শেষ হয়ে যাবে। তারপর ভাইয়ের খিদে পেয়ে গেছে, আর আমি ভাত ডাল এগুলো কিন্তু আগেই করে নিয়েছিলাম। আর ভাই সকালবেলা ডিম খায়নি, তো ওই ডিমটাও দিয়ে দিয়েছি, মাছ ভাজা দিয়েছি, আর মাছের ডিম দিয়ে যে করেছি ওটাও দিয়েছি। তো এখন ভাইকে দিয়ে দিয়েছি। তারপর ভাবলাম আমি অল্প একটু গরম ভাত খেয়ে নিই, কারণ মাছের ডিমের এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ হয়। তারপর আমি মাছের বেগুনের রেসিপি ওটা যেটা করেছি ওটাই নিয়েছি, আর কিছু নেই। আর আমি যে ডালটা করেছিলাম আমি সিম দিয়ে, আর ডালটাতেও কিন্তু আমি আমাদের গাছের ধনেপাতা দিয়েছি। তো অনেক ভালো হয়েছিল ডালটাও, মুসুর ডাল। আর ভাত ডাল কি দেখাবো তোমাদেরকে, তার জন্য দেখানো হয়নি আগে। তারপর আমি মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি, মা আবার বাইরের কাজগুলো করছে, তাই ভাবলাম আমি বানিয়ে নিই। তো আমাদের যে মিক্সারের জারটা আছে ছোটোটা, ওটা খারাপ হয়ে গেছে, তো বড়টাতে করেছি মশলা। তো মশলাগুলো না একদম ফিনিশিং হয় না, তো তার জন্য একটা কাঁচা লঙ্কা গোটা হয়ে আছে। আর মশলাটাতে কিন্তু টমেটো, পেঁয়াজ, শুকনো লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, নুন, হলুদ সব কিছু দিয়ে দিয়েছি, যেগুলো মানে মাছের মশলাতে লাগবে। তারপর এখন ফোড়ন দিয়ে বসিয়ে দেব মাছের ঝোলটাও। মাছের ঝোলটা দিয়ে আমি কিন্তু গ্যাসটা একদম কম করে রেখেছি। তারপর ঝোলটা প্রায় হয়ে গেছে, তো আমি ভাবলাম কয়েকটা আলু চটকিয়ে দিই। আলু চটকিয়ে দিলে ঝোলটা একটু ঘন হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। তো আলু চটকানোর পর আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পরও কিন্তু অল্প টাইম রাখবো, তারপর গাছের ধনেপাতা আছে তো দিয়ে দেব।
বাড়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি একটু ক্লিন হয়ে গেছি। যাওয়ার পর তারপর সবাই ভাত খেয়ে নিল। আর দুপুরে 12টার দিকে ভাত খেলে না, ঠান্ডার দিনে ছোটো দিন তো পরে আর ভাত খেতে ইচ্ছে করে না। তার জন্য আমি খাইনি, সবাইকে দিয়েছি। তো আমার যদি পরে খিদে পায় খেয়ে নেব। তারপর ভাই দেখি একদম রেডি হয়ে গেছে, ঘুরতে যাবে। তো আমাদের এখানে আসামে তো বিহু, মানে জানোই আসামে বিহু বলে, সংক্রান্তির সময় বিহু। ওরা অনেক সুন্দরভাবে উদযাপন করে, ভেলাঘর বানায়, ভেলাঘরে পার্টি সার্টি করে রাত্রিবেলাতে। তো ওটাই দেখতে যাবে। তো আমাদের এখানে তো অনেক আসামিস আছে, তো আমরা আসামিস বেঙ্গলি সবাই মিলেজুলেই থাকি। তো ওখানে যাবে, নামঘরে ভেলাঘর বানিয়েছে। আর এখানে দেখো ছেলেগো পার্টি হবে, এটা ভেলাঘর নয়, মানে তিরপাল টিরপাল দিয়ে বানিয়েছে এটা। তো আমাদের ঘর থেকে একটু দূরে, তো এখানে ওরা পার্টি করবে। তো ভাই রেডি হয়ে গেছে, তো আমারও ইচ্ছে করছিল একটু ঘুরে আসি গিয়ে, কিন্তু আমার পরে ভাবলাম এখন প্রায় 4টা 4:30 বাজে, ঘরে টুকটাক কাজ আছে, আবার ভিডিওগুলো এডিট করতে হবে, আর যাবো না থাক। তারপর আমি একটু ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে ঘুমিয়ে ভিডিওগুলো এডিট করছিলাম। তারপর বাইরে গিয়ে দেখি মা অনেক কাজ করে নিয়েছে, মানে সকালবেলাতে যেগুলো করবে পুজো, পরের দিন পুজো করতে হয় আমাদের। সূর্যকে পিঠে দেওয়া হয়, কাক ডাকার আগে স্নান করতে হয়, পুজো দেওয়া হয়, বাস্তু পূজা করা হয়। তো ওগুলোর মায়ের প্রিপারেশন করছে। আবার ভাই যে গিয়েছিল ঘুরতে, তো একটু ভিডিও করে এনেছে। দেখো ভেলাঘরটা যে বানিয়েছে নামঘরে, তো ওটা আজ পার্টি করবে এখানে নামঘরের এই ভেলাঘরটার ভিতরে। কাল মানে পুজো করে নাম কীর্তন করে ওটা আগুন দেবে। তো দেখো রাত্রি হয়ে গেল প্রায়। তো মাংস নিয়ে এসেছিলো ভাই সন্ধ্যার সময়। তো মাংসগুলো এখন আমি ক্লিন করে নেব। তো একটু বানাতে পরে বানাবো, মানে এখন তো আর বানাবো না, সব ম্যারিনেট করে রাখলে একটু ভালো হয় পরে খেতে। তার জন্য এগুলো আমি সব ক্লিন করব। তো আমি ভাবলাম মাংসগুলো পরে ক্লিন করব, আগে আমি মশলাটা রেডি করে নিই, কারণ কারেন্টের কোনো ঠিক নেই। কারেন্ট চলে গেলে মশলা করতে হবে, কষ্ট করতে হবে শিলাপাতরে। তো ওর কষ্ট করা দরকার নেই, যেটা আগের কাম ওটা আমি আগে করে নিই। তো মাকে বলছি আমি মশলাটা সব কিছু রেডি করে নিই, রেডি করে দিচ্ছি, তুমি মশলাটা করে নাও। তো আমি সব রেডি করে নিলাম। দেখো আলু, সরি প্লেন যাচ্ছে উপর দিয়ে, আলু, তারপর রসুন, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সব রেডি করে নিলাম। তো এখন মা মশলাটা করে নেবে। তো আমি আবার মশলাটা মিক্সার গ্রাইন্ডারে দিচ্ছি এক এক করে সব কিছু। মা বলছে আদাটা গোটা দিলে, কারণ এমনি মিক্সারটা বড়, তো আদাটা গোটা হয়েই থাকবে, তার জন্য অল্প ছেঁচা দিয়ে দেই, তবে একদম ফিনিশিং হয়ে যাবে। তার জন্য মা আদাটা আবার ছেঁচা দিয়ে দিয়েছে পুতো দিয়ে। তো যাই হোক, এখন মশলাটা করে নিলে তারপর সব কিছু বানাতে সুবিধা হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর সবগুলো কাজ আমরা মা আর মেয়ে মিলে করি একসাথে। তো তার জন্যই মানে শর্টকাট হয়ে যায়, তাড়াতাড়ি করে করে নিতে পারি। আর অনেক সময় মা যেগুলো কাজ করে ওগুলো ভিডিও করা হয় না, কারণ মা ভিডিও করতে থাকলে মার প্রবলেম হয়, করতে পারে না কাজগুলো, তার জন্য। তো অল্প স্বল্প তবুও আমি তোমাদের সাথে শেয়ার করি অনেক সময়। তো যাই হোক, মশলাটা করে নেবে, আর আমি মাংসগুলো সব ভালো করে ক্লিন করে নিব, আর হলো ম্যারিনেট করে নেব। আর যে এক্সট্রা করে ফার্মের মাংসর টুকরোগুলো দেখছো, ওখানে কিন্তু হাড্ডি নেই। তো ওটা দিয়ে আমি পকোড়া করব, ভাইকে বলেছি আজ পকোড়া করব। তো অনেক দিন ধরে ভাবছি মাংসর পকোড়া করে খাবো। মার্কেট থেকে তো এনে খাওয়া যায়, তো মার্কেটেরটাই টেস্ট অন্যরকম, তো ঘরে নিজে বানিয়ে খেলে ওটাই টেস্ট অন্যরকম। তো যাই হোক, মাংসগুলো আমি ক্লিন করে নিচ্ছি, এই দেখো। আর আমি মাংসই হোক মাছই হোক এরমভাবে ক্লিন করি, একদম সাদা ধবধবে বানিয়ে দিই। তার জন্য আমার একজন ফ্রেন্ড আছে, ও সবসময় আমাকে বলে তুই মাছ মাংস তোকে ধুইতে দিলে মাছ মাংস আর পাওয়া যাবে না, সব জলে চলে যাবে। মানে আমি এত মানে পরিষ্কার করে নিই, মানে সাদা হয়ে গেলে, সাদা জলটা যখন বেরিয়ে আসে তখন ভাবি যে এটা পরিষ্কার হয়েছে, তখন খেতে ভালো হবে। আর আমার মা বলে মাংস নাকি বেশি ক্লিন করতে নেই, অল্প জলে ক্লিন করে নিলেই হয়। আর মাছটা নাকি বেশি ক্লিন করতে হয়। তো আমি অত সব বুঝি না, আমার ক্লিন লাগবে সব কিছুই। তার জন্য একদম ভালো করে ক্লিন করে নিয়েছি, আর ভালো করে বেছে নিয়েছি। অনেক সময় দেখবে মানুষে মাংস ক্লিন করে, ঠিক মাংসের যে মুরগির আঁশগুলো থাকে ওগুলো থেকে যায়, ওটা যদি আমার চোখে পড়ে গেল আমি ওখানেই মানে উল্টি করে দেব, ওটা আমি দেখতে পারি না। তার জন্য আমি নিজে ভালো করে ক্লিন করি। মা অনেক সময় ক্লিন করে, মা চোখে রান্নাঘরে কম দেখতে পারে, চোখে কম দেখে, মাঝে মধ্যে চশমা লাগিয়ে তারপর মা ক্লিন করে। তার জন্য মাংসটা অনেক সময় মা বলে তুই নিজেই ক্লিন কর, তবে ভালো করে দেখে ক্লিন করে নিতে পারবি। মানে আমি চোখে পড়ে গেলে আমার খেতে পারি না, আর সবাই সব বকাবকি করে, তার জন্য মা আমাকে বলে তুই নিজে ক্লিন করবি, একটা একটা করে দেখে নে।
তো তার জন্য যখন আমি পারি ক্লিন করি, আবার অনেক সময় আমার ক্লিন করতে ভালো লাগে না। ক্লিন করতে করতে আমার নিজের একটা ঘৃণা ভাব চলে আসে, পরে না খেতে ইচ্ছে করে না। তো তখন আমি মাকেই বলি তুমিই করে নাও। তো দেখো আমি এই মাংসটা, পকোড়ার মাংসটা আমি মেরিনেট করে নিলাম নুন হলুদ দিয়ে, আর কিছু দিচ্ছি না, কারণ বাটাটা যখন বানাবো পকোড়ার ওটাতে আমি সব কিছু মশলাপাতি দিব। আর এখন আমি মাংসের যেটা আছে ঝোল বানাবে, আজ মাংসটা মা রান্না বাড়া করবে। মাকে আমি বলেছি তুমি রান্না বাড়া করো আজ মাংসটা, তো আমি পকোড়া বানাবো। তো মাংসগুলো আমি ক্লিন করে তারপর আমি মেরিনেট করে নেব মাংসটা। এখন নিয়েছি পূজা বেসন। তো আমি বাটাটা বানিয়ে নেব পকোড়ার জন্য। তো ভাই আবার মাংসের সাথে সবকিছু নিয়ে এসেছিল, কারণ আমি বলেছিলাম পকোড়া ভাজবো, আর যদি বলি কিছু বানাবো তো তখন সবকিছুই নিয়ে আনে, তবু বানিয়ে ওদেরকে খাওয়াতে হবে। তো যাই হোক, এখন আমি বাটারটা বানিয়ে নিচ্ছি। তো বেসন নিয়েছি, বেশি কিছু দেবো না, তোমরা নিজেই দেখো। বাটারটা বানানোর জন্য আমি নিয়েছি বেসন, আর নিয়েছি অল্প একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো। আর ওই যে মশলাটা যে করা হয়েছে মাংসের জন্য, মাংসের ঝোলের জন্য, ওটাতে মশলাটাতে সব কিছুই আছে, আদা রসুন জিরার গুঁড়ো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা যা যা লাগে সব কিছুই আছে। তো এই মশলাটা কিন্তু অল্প রেখে দেওয়া হয়েছে। তো ওই মশলাটা এখন আমি বাটারে দিচ্ছি। তো পকোড়াতে, যেহেতু মাংসের পকোড়া, একটু রসুন আদা পেঁয়াজের যদি টেস্ট না আসে তো ভালো লাগবে না, তার জন্য ওই মশলাটা দিয়েছি। তো এখন আমি বাটারটা বানিয়ে অল্প টাইমের জন্য রেখে দেবো সফট হয়ে যাওয়ার জন্য। পকোড়ার মাংসটাও দেখো কি সুন্দরভাবে সফট হয়ে গেছে। মেরিনেট করে রাখলে ভালো হয়, তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। আর এদিকে বাটাটাও সুন্দরভাবে হয়ে গেছে। তো এখন আমি এক এক করে সবগুলো পকোড়া ভেজে নেব। আর আমি কড়াইটা খুঁজছিলাম, পরে দেখি কড়াইটাতে মা কিছু রেখে দিয়েছে, তার জন্য আমি এটাতেই ভাজবো। তো এটাতেও কিন্তু অনেক ভালো করে হয়ে যাবে পকোড়াগুলো ভাজা, তোমরা দেখো। আর যখন তোমরা পকোড়াগুলো ভাজবে গ্যাসটা কিন্তু একদম কম করে রাখবে, না হয় পকোড়া উপর দিয়ে পুড়ে যাবে কিন্তু ভিতর দিয়ে মাংসটা কাঁচা থাকবে। তার জন্য গ্যাসটা একদম কম করে তারপর ভাজবে, দেখবে মাংসটাও সুন্দরভাবে বয়েল হয়ে যাবে, আর পকোড়াটাও খেতেও কিন্তু ভালো লাগবে। আমার ছোট ভাই দুপুরে ডাল দিয়ে ভাত খেয়েছে, মাছ বানানো হয়েছে, মাছের ডিম বানানো হয়েছে, কিছু খায়নি। তো এখন বলছে মাংসও খাবে না। তো আমি বলছি মাংসের পকোড়া খা, নতুন কিছু বানাচ্ছি, তো কেন খাবি না? তো বলছে পকোড়াটা খাবো গরম গরম সস দিয়ে। আমি বলছি খা। তো তার জন্য আমি ভাবছি। আর আমার বাবা আর ভাই, মানে আর আমার মেজো ভাই, তো ওরা পরে খাবে বলছে, তার জন্য কয়েকটা পকোড়া ভেজে মা আমি আর আমার ছোট ভাই খেয়ে নেব চা দিয়ে। আজ আমি আমার চ্যানেলে দুটো রেসিপি শেয়ার করলাম। এক হলো বিট দিয়ে পরোটা,
আরেক হলো চিকেন পকোড়া। তো দুটো জিনিসই খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো ভাইকে খেতে দেখে ভালো লাগে, যখন কিছু বানাই কেউ খেয়ে ভালো লাগছে বা ভালো হয়েছে বলে তখন কিন্তু ভালো লাগে মনটা। তো যাই হোক, মা মাংসটা এদিকে বানিয়ে নিচ্ছে। ভেবেছিলাম পরোটা বা পুরি করব, কিন্তু আর ইচ্ছে করলো না। তো মাকে বললাম ভাত দিয়েই খাবো, তো ভাত বানিয়ে নাও আর মাংসটা মা বানিয়ে নিচ্ছে। তো আমার ব্লগটা আজ আমি এখানেই রাখছি। তোমাদের যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দিও। আর হ্যাঁ, এই কথাটা আমি সবসময় বলি, আমার চ্যানেলে যদি নিউ এসেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে নিও। তা আবার আসবো নেক্সট ব্লগে। বাই বাই।